আজকে আমরা পড়ব পরমাণুর গঠন। তো দেখো ক্লাস 9-এর পরমাণুর গঠন কি হয়। তো পরমাণুর গঠন সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে পরমাণু জিনিস এগুলো কি জানতে হবে। তো এগুলো সম্পর্কে বলেছিলেন বৈজ্ঞানিক জন ডাল্টন। তো সেগুলো সম্পর্কে একটু দেখো। তাহলে জন ডাল্টন কি বলেছিলেন, যে পরমাণু মানে হলো যে কোনো একটি পদার্থ আছে, তাহলে সেই পদার্থটি সবচেয়ে যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা সেটাকে বলা হয় পরমাণু। মানে ধরো একটা যে কোনো জিনিস আছে, তাহলে সেই জিনিসের সবচেয়ে যে ছোট কণা সেটাকে বলা হবে পরমাণু। এবার পরমাণু সম্পর্কে যে জন ডাল্টনের ধারণা ছিল, সেটা বিভিন্ন বৈজ্ঞানিকের দ্বারা সেই যে ধারণাগুলোকে তিনি একটা সূত্রের আকারে লিখেছিলেন, সেটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। তো এটা সম্পর্কে একটু আমরা জানবো, তারপরে যে আজকে পরমাণুর গঠন মেন সেগুলো আমরা দেখব। তাহলে দেখো আমি বললাম যে ডাল্টনের যে পরমাণুবাদ সেটা আমাদের একটু জানতে হবে। তো দেখো কিভাবে হয় আমি বলছি ভালোভাবে। তো জন ডাল্টন কি কি বলেছিলেন দেখো, সেগুলো সম্পর্কে আমি একটু একটু করে বলছি আর লিখছি, তোমরা প্রত্যেকটা পয়েন্ট একটু ভালোভাবে লিখে নিবা, তারপর সবকিছু অনেক বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা জানবো যে জন ডাল্টন এগুলো কি কি বলেছিলেন সেগুলো সম্পর্কে। তো জন ডাল্টনের প্রথম কথা ছিলেন যে যে কোনো পদার্থ সবচেয়ে অবিভাজ্য ক্ষুদ্র কণা পরমাণু দ্বারা গঠিত। তোমরা একটু লিখে নিবা, আমি বলছি যে কোনো পদার্থ ক্ষুদ্রতম অবিভাজ্য একক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য একক হলো পরমাণু। তাহলে জন ডাল্টনের মতে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য একক মানে যে সবচেয়ে ক্ষুদ্রতম একক সেটা ছিল পরমাণু। এটা ছিল তার প্রথম কথা। তারপর আরও ছিল, দেখো আমি পরপর বলছি। এবার দেখো এই যে কথাটা ছিল যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো পরমাণু, এই কথাটা এখন আমরা বর্তমানে জানি যে এটা সত্য কথা নয়। কারণ এটা চেয়েও কি হয়, আমরা পরমাণুকে আবার ভাঙতে পারি বিভিন্ন কণাতে, মানে পরমাণুকে আবার ভাঙা যায় বিভিন্ন কণাতে। তো এটা জন ডাল্টন তখন ব্যাখ্যা করতে পারেনি, তো এটা এখন ভুল প্রমাণ হয়ে গেছে। যেটা বলেছিলেন জন ডাল্টন যে কোনো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য একক কি পরমাণু, সেটা এখন ভুল প্রমাণ হয়ে গেছে। তারপরে ছিল 2 নম্বর যেটা পয়েন্ট ছিল, যে দেখো আমি বলছি তোমরা লিখে নাও, ঠিক আছে। তাহলে তিনি বলেছিলেন যে একই মৌলের ভর রাসায়নিক যে ধর্ম আছে সেটা একই হয়, মানে যে ভর আছে এবং রাসায়নিক ধর্ম সেটা সর্বদা একই হয়। এটার মানে কি আমি তোমরা একটু লিখে নেবা, আমি বলে দিলাম, ঠিক আছে। ধরো এক্ষেত্রে আছে, ধরো হাইড্রোজেন আছে, তাহলে এবার হাইড্রোজেনটা কি একটা মৌল, তাহলে এটার মধ্যে মানে এটার ভর আমরা যেখানেই রাখবো সেটাই বলেছিল যে হাইড্রোজেনের ভরটা সর্বদা সমান হবে। কিন্তু এটাও আমরা এখন জানি যে এটা ঠিক হয় না। ধরো একটা হাইড্রোজেন আছে, তাহলে আমরা জানি হাইড্রোজেনের আবার কি থাকে, H11 থাকে, তারপরে H21 থাকে, এবার H কি থাকে 3 1। এটাকে প্রোটিয়াম, এটাকে ডয়টেরিয়াম, এটাকে টিট্রিয়াম বলা হয়। তাহলে এবার এগুলোর মধ্যে দেখো হাইড্রোজেনের যে তিনটে, তাহলে এটার ভর 1, এটা 2, এটা 3, কিন্তু তিনি বলেছিলেন যে ভরটা এবং রাসায়নিক ধর্মটা একই হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা 1, এটা 2, এটা 3, তার মানে ভরটা আলাদা হয়ে গেছে। তাহলে এই যে 2 নম্বর কথা ছিল সেটাও ভুল প্রমাণিত হয়েছে। আমি বলছি তোমরা লিখে নাও। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, তিনি বলেছিলেন যে ভিন্ন ভিন্ন মৌলের যে ভর আছে সেটা সর্বদা ভিন্ন হবে। তাহলে এখানে আমি বলছি লিখে নাও যে ভিন্ন ভিন্ন মৌলের ভর এবং রাসায়নিক ধর্ম সর্বদা আলাদা হয়, এটা বলেছিলেন। এবার দেখো এই যে কথাটা হলো, এটাও এখন আমরা জানি যে ঠিক নয়। কারণ ধরো এখানে আমরা ক্যালসিয়াম লিখছি, তাহলে ক্যালসিয়ামের কত হয় 40 ভর, আর এটা কত হয় 20, আর এখানে আছে ধরো আর্গন, আর্গনের কত হয়, আর্গনের হয় 40, এখানে কত হয় 18। যারা এগুলো জানো না, আমি একটা চ্যাপ্টারে লেকচার বানিয়ে দেবো, যে আমি বলবো যে এগুলো কত হয়, আমি ভালোভাবে লিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার যেটা বলছি এক্ষেত্রে ভরটা এখানেও 40 আছে, এখানেও, তার মানে এই দুটোর ভর যেটা আছে সমান, কিন্তু জন ডাল্টন বলেছিলেন যে এটার ভরটা আলাদা আলাদা হবে। যদি মৌলগুলো আলাদা ক্যালসিয়াম আর্গন, তাহলে এক্ষেত্রে আলাদা হওয়া উচিত ছিল, কিন্তু এটা ভরগুলো সমান হয়। তাহলে এই যে কথাটা 3 নম্বর, এটাও ভুল। এবার আর একটা পয়েন্ট আছে শেষ, তিনি বলেছিলেন তোমরা লিখো রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের অবস্থান পরিবর্তন হয়। মানে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে পদার্থের যে স্থান আছে সেটা পৃথক হতে পারে বা অবস্থার পরিবর্তন হতে পারে, এটা বলেছিলেন। ধরো আমি একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে তোমাদের বোঝাচ্ছি। তো দেখো তোমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখো, আমিও বলছি। ধরো আমি এটা লিখলাম, ধরো আছে H2SO4 প্লাস
Zn, তো এটার বিক্রিয়াতে কি উৎপন্ন হয় ZnSO4 প্লাস H2। এবার এখানে দেখো, এখানে H এর সঙ্গে SO4 ছিল, H2 এর সঙ্গে SO4, এখানে Zn, এবার এখানে Zn এর সঙ্গে SO4 এবং H2 আলাদা হয়ে গেছে, তার মানে এখানে কি হয়েছে, এটার যে স্থান পরিবর্তন হয়েছে, আর এক্ষেত্রে হাইড্রোজেনটা পৃথক হয়ে গেছে, তার মানে এক্ষেত্রে স্থান বা যেটা বললাম যে পৃথক হওয়া সেটা সম্ভব। তাহলে যে 4 নম্বর পয়েন্ট যেটা আছে বললাম রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের স্থান পৃথক বা অবস্থান পরিবর্তন হতে পারে, এটা ঠিক। তাহলে এক্ষেত্রে আমরা যে 4টা মতবাদ দেখেছিলাম জন ডাল্টনের, তার মধ্যে প্রথমটা যেটা বললাম যে কোনো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা সর্বদা পরমাণু হয়, সেটা আমরা জানি যে এটা ভুল হয়ে গেছে, এটা আমরা একটু পরে আবার জানবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সম্পর্কে। তারপরে যেটা আছে 2 নম্বর বললাম যে একই মৌলের যে পদার্থের যে ভর যেটা সমান হয়, ওটাও এখন ভুল প্রমাণিত হয়েছে। 3 নম্বর যেটা বললাম ভিন্ন ভিন্ন মৌলের যে ভরটা আছে এবং রাসায়নিক ধর্ম আছে সেটা সমান হয়, একই হয়, সেটা ভুল হয়েছে। আর একটা লাস্ট যেটা ছিল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পদার্থের রাসায়নিক যে মানে যে রাসায়নিক যে অবস্থানটা আছে পদার্থের সেটা পৃথক বা অবস্থান পরিবর্তন হতে পারে, তো এটা এখন ঠিক। তার মানে 4টা পয়েন্টের মধ্যে আমরা একটা ঠিক পয়েন্ট পেলাম। এবার দেখো এগুলো আমাদের কেন বলছি, কি দরকার, কারণ এগুলো যদি না জানো তাহলে বর্তমানে যেগুলো আছে সেগুলো বুঝতে সমস্যা হবে, তার জন্য এগুলো বলা হয়। এবার তো বর্তমানে কি আছে দেখো, আমাদের এবার এটাই জানবো যে আমরা বললাম যে পরমাণুকে ভাঙা যায় দিয়ে কণা উৎপন্ন করা যায়, তো ওটাই সম্পর্কে জানবো। তাহলে জন ডাল্টন যেটা বলেছিলেন, দেখো যে পরমাণু আছে সেটাকে ভাঙা যায় না, কিন্তু আমরা জানি অনেক কিছু হয়। দেখো পরমাণুকে আমরা ভাঙতে পারবো কিসের মধ্যে, পরমাণুকে ভাঙা যায় কণাতে। এবার যে কণা আছে সেগুলোকে আবার পার্টিকেল মানে কি কণা, তবে কণাকে আবার ভাঙা যায় অনেক কিছু আছে, তোমরা যদি কেউ ফিজিক্সের কোনো ভিডিও দেখেছো জানো যে ল্যাপটনস, মেসন্স, বোসন্স অনেক কিছু থাকে, তো সেগুলো দিয়ে ভাঙা যায়। তাহলে এবার দেখো যে কণা যেটা আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, অত ডিটেলস তোমাদের এখন নাই, ওপর ক্লাসে আছে। এবার দেখো যে কণা আছে সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে কণা মানে কি, যে এখন বর্তমানে পরমাণুর সবচেয়ে অবিভাজ্য কণা, অবিভাজ্য অংশ হলো কণা, তাহলে এটা মনে রাখবা। এবার কণা সম্পর্কে আমরা জানবো, 3 ধরনের কণা মেন আছে সেগুলো সম্পর্কে। তার আগে দেখো কণা যেটা আছে আবার সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, তো সেটা একটু তোমরা লিখে নিবা। প্রথম যেটা আছে সেটাকে বলা হয় স্থায়ী কণা, তারপরে আছে অস্থায়ী কণা, আর একটা আছে সংমিশ্রণ কণা। তাহলে বললাম যে কণা আছে সেটা আবার 3 ভাগে ভাগ করা হবে, স্থায়ী কণা, অস্থায়ী কণা আর সংমিশ্রণ কণা। তোমরা এগুলো পরীক্ষায় সংজ্ঞা পড়বে না, জাস্ট তোমরা এক লাইনে লিখে নিবা আমি যেটা বলবো। তাহলে স্থায়ী কণা মানে কি, যে কণা সাধারণ অবস্থায় স্থায়ী থাকতে পারে সেটা হবে স্থায়ী কণা, মানে সুস্থিত থাকতে পারে। তারপরে 2 নম্বরটা লিখবা যে যে কণা সাধারণ অবস্থায় সুস্থিত থাকতে পারে না সেটা হবে অস্থায়ী কণা। স্থায়ী কণা আছে যেমন আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো। অস্থায়ী কণা আছে যেমন নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এগুলো। আর সংমিশ্রণ কণা আছে যেমন আমাদের আলফা কণা, তারপরে ডিউটেরিয়াম এইসবগুলো। তাহলে বললাম এই যে কণাগুলো হয় একটু মনে রাখবা, স্থায়ী কণা, অস্থায়ী কণা এবং সংমিশ্রণ কণা। এবার এতগুলো যে কণা আছে তো তার মধ্যে আমাদের মেন যে কণা আছে সেগুলো হবে স্থায়ী কণা। হ্যাঁ, এই স্থায়ী কণাতে যে কোনো পদার্থ যখন তৈরি হয় তো স্থায়ী কণার মাধ্যমে তৈরি হয়। ধর আমরা যে কোনো একটা পদার্থ বললাম, তো এখানে তিনটে কণা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তো সেগুলোর মাধ্যমেই এই তৈরি হয়। তাহলে যে কোনো পদার্থ স্থায়ী কণা দিয়ে তৈরি হয়। আমাদের নর্মাল যে পদার্থ, আরও অনেক পদার্থ আছে মহাকাশে যেগুলো আমরা জানি না, সেগুলো বিভিন্ন কণা আছে, যেমন নিউট্রিনো আছে, তারপর আরও অনেক কিছু আছে। তাহলে এবার দেখো যেমন বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো স্থায়ী কণা, আর মেন আমাদের যে জিনিসগুলো আছে পৃথিবীতে সব আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা ডিটেলসে খুব জানবো যে ইলেকট্রন যেটা আছে সেটা তোমাদের বইয়ে দেখো আছে ইলেকট্রনের আবিষ্কার, তো সেটা সম্পর্কে আমরা জানবো যে ইলেকট্রনটা কিভাবে এসেছিল, কিভাবে আমরা জেনেছিলাম সব কিছু। দেখো আর ইলেকট্রন, তো ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছিল সেটার একটা পুরনো ইতিহাস আছে, আমি একটু জাস্ট বলছি। দেখো যখন মানুষ জানতো না যে তড়িৎ জিনিস কি, মানে কারেন্ট, হ্যাঁ, তখন একটা বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি আবিষ্কার করেছিলেন তড়িৎ। হ্যাঁ, তড়িৎ আবিষ্কার করার পরে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন এক্সপেরিমেন্ট করছিলেন, তার মধ্যে একজন ছিলেন থমসন, যে থমসন। তাহলে এবার দেখো সে কি আবিষ্কার করেছিল। একটা এইভাবে দুটো পদার্থ ছিল এভাবে, একটা ছিল ক্যাথোড, একটা ছিল অ্যানোড, দিয়ে সেটাকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছিল। তাহলে দেখো এই মাইনাস যেটা আছে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাসটা আছে এটাকে আমরা ক্যাথোড কে বলছি, আমি এটা অ্যানোড এ বলছি। তাহলে এবার দেখো এই যে সেট আপ এটা করা হয়েছিল কেন, কারণ তখন যখন ঝড় বৃষ্টি হতো তখন তারা মানে যে ঝড় বৃষ্টি হতো ওটা কেন হতো এগুলো বোঝার কারণে, মানে কেন হয়, এখন আমরা জানি যে মেঘ তৈরি হয়, তখন ছিল না এগুলো, তো জানার কারণে এই এক্সপেরিমেন্টগুলো হচ্ছিল। দিয়ে দেখো এগুলোর মধ্যে কি বিভিন্ন গ্যাস রাখা হয়েছিল, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, সেসব জিনিসগুলো। এবার হাইড্রোজেন, হিলিয়াম যে গ্যাস
গ্যাসগুলো ছিল হালকা গ্যাস, তাহলে সেগুলোকে রাখা হয়েছিল। তারপরে এটার মধ্যে তড়িৎ চালনা করা হয়েছিল, এটাকে মোক্ষণ নল বলা হয়। এবার এটা তড়িৎ চালনা করার ফলে এটা আমি বললাম এটা মাইনাস আছে, ধরো এটা আছে প্লাস, ঠিক আছে। তাহলে যখন এটার মধ্যে তড়িৎ অন করা হবে, চালানো হবে, তোমরা এখন এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যদি এগুলো থাকে। এবার যখন এটা অন হবে তখন তোমরা দেখতে পাবা যে এই যে ক্যাথোড আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকারের রশ্মি মানে আলো, এগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। তাহলে যখন এগুলো থমসন লক্ষ্য করলেন তখন দেখলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার রশ্মি প্রবাহিত হচ্ছিল। এবার এই যে রশ্মিটা আছে তখন তারা বুঝতে পারেনি যে এটা কী রশ্মি, হ্যাঁ। তাহলে এবার তার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল। তারা এটার মধ্যে অনেক কিছু রেখেছিল, যেমন একটা ধরো এমন প্যাডেল টাইপসের জিনিস, যেটা মানে এটার সঙ্গে ধাক্কা লাগলে এটা ঘুরতে লাগবে। তাহলে তার ফলে এটা যখন ঘুরতে লাগবে তখন যে বোঝা যাবে যে এটা একটা কণা, হ্যাঁ। তো এইভাবে তারপরে আরও অনেক, ধরো এখানে আমরা প্লাস মানে পজিটিভ যদি চৌম্বক ক্ষেত্র বা কোনো কিছু রাখি তাহলে এই কণাটা এইভাবে বেঁকে যাবে। তাহলে যখন এটা প্লাসের দিকে বেঁকে গেল, হ্যাঁ, যখন প্লাসের দিকে বেঁকে যাবে তখন থমসন এটা কি বুঝতে পারবে যে এটা কি কণা, এটা একটা ঋণাত্মক কণা। তাহলে যখন এটা প্লাসের দিকে বেঁকে গেল তার মানে এটা একটা ঋণাত্মক কণা। যদি মাইনাসের দিকে বেঁকে যেত তার মানে কি হতো, ধনাত্মক কণা। কারণ দেখো এটা প্লাস এটা মাইনাস আকর্ষণ হবে দিয়ে এইভাবে বেঁকে যাবে। তো এইভাবে দেখো বোঝা গিয়েছিল যে এটা একটা ঋণাত্মক মানে ইলেকট্রন কণা, মাইনাস কণা, ঠিক আছে। এবার তাহলে এই যে মাইনাস হলো, তাহলে দেখো এবার এখানে আমি বললাম দুটো এক্সপেরিমেন্ট, যেটা একটা আরও অনেক কিছু হয়েছিল। তাহলে এটা যখন এক্সপেরিমেন্ট হলো তাহলে প্রথম জিনিস বলেছিলাম এটা একটা কণা, আর 2 নম্বর বললাম এটা একটা ঋণাত্মক, তার মানে এটা একটা ঋণাত্মক কণা। এবার এটা একটা ঋণাত্মক কণা, তাহলে এটা তোমরা একটু লিখতে পারো যে ইলেকট্রন একটি ঋণাত্মক কণা। তাহলে এটার নাম কি হবে, দেখো এবার প্রথমে যখন এটা আবিষ্কার হয়েছিল তাহলে যেহেতু এটা ঋণাত্মক, তাহলে ঋণাত্মকের ইংরেজিতে কি নেগেটিভ, তো সেখান থেকে এসেছিল এটার নাম নেগেট্রন। তাহলে প্রথমে ইলেকট্রনের নাম ছিল নেগেট্রন। তারপরে থমসনের যে বন্ধু বিজ্ঞানী স্টোনি, তিনি নাম দিয়েছিলেন ইলেকট্রন পরবর্তীকালে। তো ইলেকট্রন কেন নামকরণ হয়েছিল একটু পরে বলছি আমি, এটারও কারণ আছে একটা। তাহলে দেখো এই যে ইলেকট্রন থেকে যেটা বললাম যে নেগেট্রন আবিষ্কার হলো, তাহলে এই যে নেগেট্রনের পরে এবার যখন এগুলো হলো তখন এবার আমরা কি ভাববো, মানে মানুষ যখন জানতো না যে পরমাণু দেখতে কেমন হয় বা কি, তার জন্য দেখো যে থমসন একটা পরমাণু মডেল তৈরি করেছিলেন, তো সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো তাহলে যে থমসন বলেছিলেন যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন যেগুলো আছে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটি নিরেট গোলকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে প্রথমে তোমরা এটাকে ভালোভাবে লিখবা যে থমসনের পরমাণু মডেল, থমসনের পরমাণু মডেল, এটা সম্পর্কে আমি বলছি, লিখো। আমি বলছি তোমরা একটু লিখে নিবা। ইলেকট্রন আবিষ্কারের পর বিজ্ঞানী থমসন যে পরমাণু মডেল তৈরি করেন তাকে থমসনের পরমাণু মডেল বলা হয়। তাহলে এটা হলো থমসনের পরমাণু মডেল। এবার এই মডেলে কি বলা হয়েছিল যে পরমাণু দেখতে হয় একটা নিরেট গোলকের মতো, এই যে গোলক এটার মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাস এটুকু লিখে নাও তোমরা। এবার আমরা জানি এমনটা হয় না, আশা করছি জানো পরমাণু দেখতে এমনটা হয়, প্লাস থাকে তারপর বাইরে মাইনাস থাকে, কিন্তু এইগুলো জানতে পারেনি বিজ্ঞানী থমসন, কারণ তখন প্লাসই আবিষ্কার হয়নি, প্লাস মানে প্রোটন, জানো তোমরা তখন প্রোটন আবিষ্কারই হয়নি। তাহলে বললাম থমসনের মতে পরমাণু দেখতে এমনটা ছিল, জানো তোমরা এটা সম্পূর্ণ ভুল, তো এটা আমাদের প্রথম জানতে হবে। এবার থমসনের পরমাণু মডেল যখন আবিষ্কার হলো তখন বিভিন্ন বৈজ্ঞানিকের চিন্তা এসেছিল, কীরকম আমি বলছি। তাহলে ধর একটা যে কোনো পরমাণু আছে, এবার তার মধ্যে যদি শুধুমাত্র মাইনাস থাকে, তার মানে পরমাণু দিয়ে যে কোনো জিনিস তৈরি হয় আমরা, তাহলে এবার যে কোনো পদার্থ যদি শুধুমাত্র মাইনাস থাকে তাহলে আমরা জানি ইলেকট্রনের কারণে কি ইলেকট্রিক চার্জ তৈরি হয়, তাহলে আমাদের মধ্যেও ইলেকট্রিক চার্জ থাকবে, কিন্তু এমনটা হয় না। তার মানে যে কোনো পদার্থের মধ্যে ইলেকট্রিক চার্জ থাকে না, তার মানে এই যে কথাটা যে শুধুমাত্র মাইনাস থাকে, শুধুমাত্র ইলেকট্রন থাকে, এটা ভুল প্রমাণিত হয়েছে। আচ্ছা, তাহলে তার জন্য তখন বিজ্ঞানীরা ভাবলো যেহেতু একটা পরমাণুর মধ্যে মাইনাস মানে ইলেকট্রন আছে, তার মানে সেখানে প্রোটন মানে পজিটিভ মানে প্রোটনও থাকতে হবে। তারপরে থেকে বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল, দিয়ে পরবর্তীকালে প্রোটন আবিষ্কার হয়েছিল। তো ওটা আমি বলবো কিভাবে হয়েছিল। তার আগে একটা জিনিস যেটা বলছিলাম যে ইলেকট্রন নামকরণ কিভাবে হলো, হ্যাঁ। তো আমরা জানি
নিউট্রন যখন আবিষ্কার হয়েছিল, এবার আমরা জানি যে তড়িৎ কিসের মাধ্যমে যায়, ইলেকট্রনের মাধ্যমে, সরি হ্যাঁ ইলেকট্রনের মাধ্যমে। এবার দেখো তড়িতের ইংরেজি কি, ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটি যেহেতু যায়, এবার ইলেকট্রিসিটিটা কে নিয়ে যায়, ইলেকট্রন। তো যেহেতু নিউট্রন শুনতে কেমন লাগছিল, তার জন্য ইলেকট্রিসিটি থেকে পরবর্তীকালে সেটার নাম ইলেকট্রন রাখা হয়েছিল। তো এইভাবে ইলেকট্রনটা নাম হয়েছিল। এটা কে করেছিল, বৈজ্ঞানিক স্টোনি। তাহলে এবার দেখো আমরা জানবো যে যখন ইলেকট্রন আবিষ্কার হলো, তারপরে যে প্রোটন যেটা আছে, প্রোটনের যে আবিষ্কার আছে সেটা। তো ইলেকট্রনের যে বৈশিষ্ট্যগুলো আমি দুটো বলেছিলাম, ওইটুকু একটু লিখে নেবো। আমি প্রথম পয়েন্টটা বলেছিলাম যে ইলেকট্রন একটি কণা হয়, আর 2 নম্বর পয়েন্ট ছিল ইলেকট্রন একটি ঋণাত্মক কণা হয়। এবার এগুলোর ইলেকট্রন প্রোটনের এবং নিউট্রনের তুলনা একটু পরে আমি বলছি, মানে কোনটা ভারী হয় এগুলো হোক তারপর। তারপর দেখো এবার আমরা জানবো যে প্রোটনের আবিষ্কার। যারা এখনো ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। জানো তুমি যে আমরা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এবার দেখো নেক্সট আছে প্রোটনের আবিষ্কার। তাহলে এবার প্রোটন কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা সম্পর্কে জানবো। তাহলে যখন ইলেকট্রন আবিষ্কার হলো, তার প্রায় 15 বছর পরে আবিষ্কার হয়েছিল প্রোটন। কিভাবে আবিষ্কার হয়েছিল দেখো বলছি। তাহলে আবার সেম এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, দিয়ে এখানে দেখো ছিল মাইনাস, মাইনাস মানে কি ছিল, ক্যাথোড, আর প্লাস মানে কি ছিল, অ্যানোড। তাহলে যখন এগুলো রাখা হয়েছিল, তারপর ছিল এটা বললাম যে ব্যাটারি, এগুলো সব কিছু আছে। এবার দেখো যখন যে তড়িৎটা অন করা হয়েছিল, তখন আমি বললাম যে মাইনাস থেকে প্লাসের দিকে এক প্রকার রশ্মি যাচ্ছিল। এটাকে আমরা কি বলছিলাম, ক্যাথোড রশ্মি। কারণ ক্যাথোড থেকে যাচ্ছে, তার জন্য ক্যাথোড রশ্মি, এইভাবে মনে রাখবা। এবার দেখো এটা রশ্মিটা যাচ্ছিল, কিন্তু সবাই একটা জিনিস লক্ষ্য করেননি। কিন্তু একজন লক্ষ্য করেছিলেন, কে, বিজ্ঞানী রাদারফোর্ড, যে প্রোটন আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন যে এই যে ক্যাথোড থেকে অ্যানোড দিকে এক প্রকার রশ্মি যায়, কিন্তু এই যে অ্যানোড আছে, অ্যানোড থেকেও এক প্রকার রশ্মি ক্যাথোডের দিকে আসে, কিন্তু সেটা কেউ বুঝতে পারেনি। কারণ এই যে এটা আছে, এটা কেন হয় ডিটেলসে বলা যাবে, হ্যাঁ আমি সব জানি, কিন্তু এখন আমি বলতে পারছি না, কারণ অনেক টাইম লেগে যাবে। তাহলে দেখো এবার এই যে অ্যানোডটা আছে, সেদিক থেকেও এক প্রকার রশ্মি আসে, কিন্তু সেটা এই কম আলোর মানে এটা যেটা আছে সেটা বেশি আলো, আর ওটা একটু কম আলো হয়। তোমরা জানো যখন কোনো বেশি আলো আসে, তার উপর যদি আমরা কম আলো রাখি, তাহলে সেটা বোঝা যায় না। তাহলে এটা দেখো, এটা বেশি আলো আছে, তার নিচে যদি কম আলো থাকে, সেটা বোঝা যাবে না। তার জন্য এই যে অ্যানোড থেকে যে ক্যাথোডের দিকে রশ্মি আসছিল, সেটা সবাই বুঝতে পারছিল না। কিন্তু রাদারফোর্ড কেন বুঝেছিল, কারণ রাদারফোর্ডের যে আলোটা আসছিল, এই যে ক্যাথোডের পরে এদিকে চলে আসছিল, হ্যাঁ, দিয়ে এই যে পর্দা আছে এখানে, এটা কেন অনেক একটা গল্প আছে, আমি একদিন বলবো। তাহলে এটার কারণে এখানে চলে আসছিল, দিয়ে রাদারফোর্ড দেখতে পেয়েছিল। তাহলে রাদারফোর্ড যখন এটা বুঝতে পারলো যে এক প্রকার রশ্মি অ্যানোড থেকে আসে, তাহলে ওটার নাম কি হবে, অ্যানোড রশ্মি। দিয়ে নামকরণের পর এবার তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন বিভিন্ন। দেখো প্রথম যেটা আছে, এটা একটা মাইনাসের মধ্যে, মাইনাসের দিকে বেঁকে যায়, এটা মাইনাসের দিকে বেঁকে যায়, তার মানে এটা কি হয়ে যাবে, নিজে প্লাস। তাহলে এটা একটা পজিটিভ কণা, এটা যেহেতু ইলেকট্রন মাইনাস, আর এটা পজিটিভ কণা। আর একটা যে বলেছিলাম যে এমন একটা জিনিস রাখবো, ধরো এখানে একটা জিনিস রাখলাম, দিয়ে যেতে এটা ঘুরতে লাগে, তার মানে কি, ধরো এটা এখানে ধাক্কা লাগলো, দিয়ে ঘুরতে লাগলো, তার মানে এটা একটা কণা। দিয়ে 2 নম্বর, তাহলে প্রথম পয়েন্ট যেটা বললাম, এই দুটো পয়েন্ট আবার লিখে নেবা, যে প্রোটন একটি কণা। আর আমি একটু ভালোভাবে বলছি, দেখো লিখবা প্রথমে প্রোটন একটি কণা হয়, আর 2 নম্বর যেটা বললাম এটি একটি ধনাত্মক কণা। এই দুটো পয়েন্ট একটু লিখে নাও। এবার দেখো তাহলে এই যে কণাটা আবিষ্কার হলো, তাহলে এটার নাম কি হবে, পজিটিভ। পজিটিভ থেকে এটার নাম এসেছিল প্রোটন, তাহলে এটার নাম কি হয়েছিল, প্রোটন। এবার দেখো যখন প্রোটন আবিষ্কার হলো, তারপরে আবার আমরা এবার পরমাণু মডেল তৈরি করব। আমরা আরও পড়বো, তার আগে যদি এখন পর্যন্ত ভিডিওটি লাইক করোনি, তো অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তারপরে আমরা আবার পড়ছি। তার আগে আমরা জানবো যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কোনটির ভর বেশি। তো মনে রাখবা, ইলেকট্রনের তুলনায় যে প্রোটনের ভর ওটা অনেক বেশি হয়, প্রায় 1836 গুণ ভারী হয়। তাহলে যে ইলেকট্রনের যেটা ভর আছে, তার তুলনায় যে প্রোটনটা ভারী হয় কত গুণ, 1836 গুণ। তোমরা একটু ভালোভাবে লিখে নাও, যে আমি বলছি এখানে লিখে নাও স্টার চিহ্ন দিয়ে। লিখো প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় 1836 গুণ হয়। তাহলে এটা মনে রাখবা। তাহলে প্রোটনের আবিষ্কার হলো, ইলেকট্রন আবিষ্কার হলো। এবার আমরা জানবো যে এবার পরমাণু মডেল কেমন হবে। আমি খুব একটু তাড়াতাড়ি ফাস্ট পড়াচ্ছি, কারণ অনেক বড় চ্যাপ্টার। তো দেখো এবার আমরা জানবো ওটাই, যে পরমাণু মডেল। এবার দেখো আমাদের সর্বপ্রথম পরমাণু মডেল কে দিয়েছিলেন, বিজ্ঞানী থমসন। এবার তাহলে কার পরমাণু মডেল হবে, এবার হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখো এবার যে পরমাণু মডেল তৈরি হবে, রাদারফোর্ড কি করেছিলেন,
এমনি জাস্ট আন্দাজে বলে দিয়েছিলেন যে একটা পরমাণু কেমন দেখতে হয়, বলেছিলাম যে দেখো এইভাবে পরমাণুটা দেখতে হয়, কোনো এক্সপেরিমেন্ট করেননি, কিছু করেননি, ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে পরমাণু এমন হয়। এবার রাদারফোর্ড এই ভুলটা করেননি, তিনি প্রপার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, দিয়ে ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে বলেছিলেন যে একটা পরমাণু কেমনটা দেখতে হয়। তো এই যে এক্সপেরিমেন্ট আছে সেটা আমরা জানবো, তারপরে আমরা বুঝবো যে কিভাবে হয় পরমাণু মডেল। তাহলে ওই রাদারফোর্ডের ওই এক্সপেরিমেন্টকে বলা হয় রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা বিচ্ছুরণ পরীক্ষা, তো সেটা সম্পর্কে আমরা দেখো জানবো। দেখো আলফা বিচ্ছুরণ পরীক্ষা কি হয়, একটা এভাবে একটা মেশিন থাকে, হ্যাঁ, যেটা থেকে আলফা কণা বার হয়, এটা একটা মেশিন। তারপরে এখানে একটা সোনার পাত থাকে। তারপরে এবার দেখো আমি এগুলো একটু মিটিয়ে দিচ্ছি, এখানে এভাবে একটা পর্দা থাকে, আশা করছি তোমরা এই যে বইয়ের ছবিটা দেখেছো, দেখবা তোমাদের বইয়ে আছে। এবার যখন এটা থেকে এই মেশিনটা যখন অন করা হবে, তখন বিভিন্ন রশ্মি, অনেক রশ্মি এদিক থেকে যাবে, দিয়ে এই সোনাটার মধ্যে চলে যাবে। এটা কি বললাম, আলফার উৎস, হ্যাঁ, আলফার এই যে মেশিন আছে সেটা, এটাকে কি বলা হবে, এটা হবে সোনা। আর এটাকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এটাকে পর্দা বলা হয়। এটাতে ZnS জিঙ্ক সালফেটের পর্দা থাকে, এটা মনে রাখবা। তাহলে যখন এটা অন করা হয়েছিল মেশিনটা, দেখো যে আলফা কণা আছে সেগুলো এখানে ঢাক মারছে যাবে, সিম্পল যাচ্ছিল। তাহলে দেখো বেশিরভাগ আলফা কণা যখন এই মেশিনটা অন করা হয়েছিল কি কি ঘটেছিল আমি বলছি, তারপর এক্সপেরিমেন্টগুলো বলবো। তাহলে দেখো বেশিরভাগ আলফা কণা ডাইরেক্টলি এই যে পর্দার মধ্যে যাচ্ছিল, বেশিরভাগ মানে অনেকগুলো, প্রায় 99%। কিছু কিছু কণা আলফা একটু জাস্ট এভাবে বেঁকে যাচ্ছিল, ঠিক আছে, তাহলে কিছু কিছু কণা একটু বেঁকে যাচ্ছিল। আর দেখো 20,000 মধ্যে একটি কণা এভাবে একটু 90 ডিগ্রিতে একদম চলে যাচ্ছিল, বা 180 ডিগ্রিতে, মানে এদিকে গেল আবার এদিকে ফিরে এলো। তাহলে বললাম যখন এই মেশিনটা অন করা হয়েছিল তখন তিনটে জিনিস বোঝা গেল। তাহলে সেই জিনিসগুলো ভালোভাবে তোমরা দেখো। প্রথম যেটা বললাম, বেশিরভাগ আলফা কণা ডাইরেক্টলি ZnS যেটা আছে পর্দা সেটার মধ্যে ধাক্কা মারছিল। তারপরে দ্বিতীয় এক্সপেরিমেন্ট কী ছিল, যে কিছু কিছু কণা একটু একটু এভাবে দেখো বেঁকে গেল, এইভাবে বেঁকে গেল। আর 3 নম্বর যেটা বললাম, দেখো যে কণাটা ডাইরেক্টলি 90 ডিগ্রিতে বা 180 ডিগ্রিতে বিক্ষেপণ হলো। তাহলে এই তিনটে জিনিস তিনি বুঝতে পেরেছিলেন রাদারফোর্ড। এবার এখান থেকে আমরা একটা পরমাণু মডেল তৈরি করব। তাহলে দেখো এবার আমরা যে সোনার পরমাণুটা ছিল, সোনা যেটা, এবার ওগুলোকে যদি আমরা একটু বড়োভাবে দেখি, ধরে এটা ছিল সোনার পরমাণু। তাহলে এবার দেখো প্রথম জিনিস কি ছিল, যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়, তার মানে আলফা কণা কি হয়ে যাবে, চলে যাবে ডাইরেক্ট। বেশিরভাগ আলফা কণা চলে যাচ্ছিল, তার মানে পরমাণুর অংশ বেশিরভাগ ফাঁকা হবে। যদি ফাঁকা না হতো তাহলে কি এটা যেতে পারতো না। তাহলে প্রথম পয়েন্ট আমরা ওটা বুঝতে পারলাম যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়, এটা চলে যায় তার জন্য। এবার 2 নম্বর জিনিসটা কি ছিল, দেখো কিছু কিছু আলফা কণা একটু বেঁকে যাচ্ছিল। এবার আলফা কণা যেটা আছে সেটা পজিটিভ হয়, প্লাস হয়। এবার আমরা জানি প্লাস এবং মাইনাসের আকর্ষণ হয়, তাহলে অবশ্যই এই পরমাণুর এইসব জায়গায় কোনো জায়গায় মাইনাস থাকবে, তার জন্য প্লাসের সঙ্গে মাইনাসের কি হবে, আকর্ষণ দিয়ে বেঁকে যাবে। তাহলে যেহেতু আলফা কণাটা পজিটিভ ছিল, তার মানে পরমাণুর ওপরে, ধরো আমি বলছি এখানে ওপরে কি থাকবে, পরমাণুর উপরে থাকবে মাইনাস মানে কি, ইলেকট্রন। তাহলে বললাম একটা ইলেকট্রন থাকবে, পরমাণুর অংশ কি হবে, ফাঁকা হবে। আর একটা 3 নম্বর, যে 20,000-এর মধ্যে 1-2টি কণা এখানে লেগে যাচ্ছিল নিউক্লিয়াসে, দিয়ে আবার একই পথে ফিরে যাচ্ছিল, তার মানে এক্ষেত্রে 180 ডিগ্রি বা 90 ডিগ্রিতে ফিরে যাচ্ছিল। তার মানে এক্ষেত্রে যে পরমাণুর কেন্দ্রে, হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে একটা ভারী কণা থাকবে। তাহলে এই তিনটে জিনিস আমরা বুঝতে পারলাম। প্রথম জিনিস যে পরমাণু বেশিরভাগটাই ফাঁকা হবে, 2 নম্বরটা পরমাণুর কিছু কিছু অংশে ইলেকট্রন থাকবে, আর 3 নম্বর যেটা বললাম যে পরমাণুর বেশিরভাগ যে মানে পরমাণুর কেন্দ্র বরাবর একটা ভারী কিছু থাকবে। তাহলে এই তিনটে জিনিস, এবার এখান থেকেই আমরা দেখো পরমাণু মডেল তৈরি করতে পারবো। এগুলো লিখতে হবে, আমি একটু পরে বলছি, আবার লিখবো, দেখো ভালোভাবে। তাহলে দেখো একটা পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হবে, তারপর মাঝের মধ্যে একটা ভারী কণা থাকবে, আমি একটু আগে বললাম ভারী কণা কি ছিল, প্রোটন, আর বাইরে কি ছিল, ইলেকট্রন। তাহলে দেখো এটা ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখো থমসনের যেটা পরমাণু মডেল ছিল সেটা থেকে সম্পূর্ণ আলাদা। তো এইভাবে আমাদের 2 নম্বর যে পরমাণু মডেল সেটা এসেছিল। এবার এগুলো একটু লিখতে হবে, তো আমি একটু বলছি ভালোভাবে, তোমরা লিখে নিবা। দেখো প্রথম যেটা লিখতে হবে তোমাদের, যে রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা, ওটা লিখেছো। তাহলে প্রথমে লিখতে হবে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে সে কি কি বুঝতে পেরেছিল। তাহলে আমি বলছি, এগুলো একটু তোমরা লিখে নাও। তাহলে প্রথম জিনিস যেটা বলে বুঝতে পেরেছিল, আমি কি বললাম, লিখবা আমি বলছি তোমরা লিখো,
বেশিরভাগ আলফা কণা সরাসরি জেডএনএস এর পর্দায় ধাক্কা মারে। তাহলে এটা এটা একটা প্রথম পয়েন্ট। তারপরে 2 নম্বর পয়েন্টটা কি বললাম, পরমাণুর কিছু কিছু অংশে ঋণাত্মক কণা অবস্থান করে, এটা বললাম 2 নম্বর পয়েন্ট। আর একটা ছিল যে 3 নম্বর পয়েন্ট, আমি বলছি তোমরা লিখো, পরমাণুর, আচ্ছা 2 নম্বর এটা, দাঁড়াও, তাহলে এটা ওটা সিদ্ধান্ত ছিল, হ্যাঁ তো আমি বলছি। তাহলে 2 নম্বর পর্যবেক্ষণটা লিখো যে কিছু কিছু আলফা কণা সামান্য কোণে বেঁকে যাচ্ছিল, এটা ছিল 2 নম্বর। আর 3 নম্বর পয়েন্ট যেটা আছে ওটা বলছি আমরা, লিখো 20,000 এর মধ্যে একটি বা দুইটি কণা 90 বা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে এই 3টে পয়েন্ট ছিল, ভালোভাবে তোমরা লিখে নাও। তাহলে এইগুলো ছিল রাদারফোর্ডের পর্যবেক্ষণ। তারপরে এবার আর একটা পয়েন্ট আছে, সেগুলো আমরা জানবো। সেটা ছিল কি কি আমরা জানতে পেরেছিলাম, সেটা ছিল ফলাফল বা সিদ্ধান্ত। তাহলে যে ফলাফল বা সিদ্ধান্ত সেটা কি ছিল তোমরা লিখে নাও, যে রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণের যে ফলাফল সেটা কি ছিল। তাহলে প্রথম অংশ যেটা বললাম, তো ওটা লিখো তোমরা, আমিও লিখছি, পরমাণুর বেশিরভাগ সরি, তাহলে বেশিরভাগ অংশ, পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়, এটা একটা পয়েন্ট ছিল। তারপরে 2 নম্বর যেটা বললাম, প্রথম পয়েন্টটা কি আমি একটু আগে বোঝালাম, যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়। তোমরা একটা সাইডে ভালোভাবে ছবিগুলো এঁকে নিবা, হ্যাঁ, তো একটা এভাবে প্রোটন দেখাবা আর এভাবে ইলেকট্রন একটা, তাহলে এটা হলো। তাহলে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, এটা ছিল প্রথম। তারপরে 2 নম্বর যেটা ছিল, 2 নম্বর আমি বলছি, তোমরা লিখো পরমাণুর কিছু অংশে, পরমাণুর কিছু অংশে ঋণাত্মক কণা অবস্থান করে, ঋণাত্মক কণা অবস্থান করে, এটা ছিল 2 নম্বর পয়েন্ট। আর একটা যেটা বললাম, পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর, মানে সবচেয়ে ভারী যেটা আছে, সমগ্র ভর অবস্থান করে, সমগ্র ভর অবস্থান করে। তাহলে এই 3টে পয়েন্ট দেখো, আমি বললাম পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়, তারপর পরমাণুর কিছু অংশে কি হয়, ঋণাত্মক কণা অবস্থান করে, আর পরমাণুর কেন্দ্রে সমগ্র ভর অবস্থান করে। তাহলে এই যে 3টে পয়েন্ট ছিল, এগুলো কি ছিল, ফলাফল, মানে এগুলো বোঝা গিয়েছিল। তারপরে এবার একটা কাজ করো, রাদারফোর্ডের পরমাণু মডেল বলে আবার লিখে নাও, লেখো রাদারফোর্ডের পরমাণু মডেল। যদি বলে রাদারফোর্ডের পরমাণু মডেল, মডেল বলতে কি বোঝো, তাহলে ওরা বলছি আমি, তোমরা লিখো রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে বলছি, লিখো প্রোটন আবিষ্কারের পর বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল দেন তাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। এবার রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা আরেকটু ভালোভাবে দেখিয়ে দাও, এইভাবে একটা বড় করে আঁকো, এখানে যেটা আছে এটা লিখো, এখানে লিখো এটা, এটাকে, আচ্ছা পরমাণু মডেলের পরে যেখানে প্রোটন ছিল, হ্যাঁ সেটা বলা হয়নি, তো এটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। তো এখান থেকে সর্বপ্রথম নাম এসেছিল, এটাকে বলা হয় নিউক্লিয়াস, ভালোভাবে লিখে নাও, নিউক্লিয়াস। আর পরমাণুর বাইরে যে এগুলো ছিল ইলেকট্রন, এটাকে যে অঞ্চলে থাকছিল সেটাকে বলা হয় ইলেকট্রনের কক্ষ। তাহলে ইলেকট্রন কি হয়, কক্ষের মধ্যে থাকছিল। তাহলে এটা ছিল 2 নম্বর পয়েন্ট। তাহলে রাদারফোর্ডের এটা ছিল পরমাণুর যেটা মডেল। এবার আমরা লাস্ট একটা টপিক এখানে শিখব, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কী ছিল, মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ভুলগুলো ছিল সেটা জানতে হবে। তারপরে আবার রাদারফোর্ডেরও ভুল ছিল, হ্যাঁ থমসনেরও ভুল ছিল, সবার ভুল ছিল। এবার রাদারফোর্ডের ভুলগুলো আবার ঠিক হবে, সব কিছু আমি বলছি, দেখো তো ঠিক আছে। এবার যারা ভিডিওটি লাইক করোনি এখনই, অবশ্যই লাইক করে দাও। তাহলে দেখো আমরা জানবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো দেখো যে ত্রুটি ছিল, তাহলে দুটো এখানে ত্রুটি ছিল মেন, হ্যাঁ, তো সেগুলো আমরা জানবো। প্রথম যেটা ছিল, একটা ধরো যে কোনো পরমাণু আছে, তাহলে পরমাণুর আমরা জানি নিউক্লিয়াস আছে, বাইরে কি আছে, ইলেকট্রন। তাহলে একটা পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন বাইরে থাকবে, তাহলে যে কোনো ইলেকট্রনগুলো জানো তোমরা ঘোরে। তাহলে এবার আচ্ছা এখানে একটা কোশ্চেন হয় যে ইলেকট্রন কেন ঘোরে, রাদারফোর্ড কিভাবে বুঝতে পেরেছিল ইলেকট্রন ঘোরে, তো এটা আমি বলে দিচ্ছি, তোমাদের ক্লাসে নাই তো আমি বলছি। দেখো যেহেতু যে কোনো জিনিস যখন ধরো এই যে প্লাস এটা আছে, এটা মাইনাস, তাহলে যদি ইলেকট্রন না ঘুরতো, তাহলে আমরা জানি প্লাসের এবং মাইনাসের মধ্যে কি হয়, আকর্ষণ হয়। তাহলে আকর্ষণের কারণে এটার মধ্যে চলে আসতো নিউক্লিয়াসের মধ্যে। এবার দেখো এক্ষেত্রে যখন যে কোনো জিনিস ঘোরে, ধরো এটা ঘুরছে, তাহলে ঘোরার সময় কি হবে, এটা যখনই আমি ছাড়বো দূরে চলে যাবে, কারণ যে কোনো জিনিস ঘোরার সময় বাইরের দিকে একটা বল কাজ করে। তাহলে ইলেকট্রন যখন ঘুরবে তখন একটা বাইরের দিকে বল কাজ করবে, সেটাকে বলা হবে অপকেন্দ্র বল।
অপকেন্দ্র বল। তাহলে এবার যে আকর্ষণ বলটা আছে সেটাকে কুলম্বীয় আকর্ষণ বল বলা হয়, আর যে অপকেন্দ্র বল আছে যদি এটা না হতো তাহলে আকর্ষণের কারণে চলে আসতো, কিন্তু যেহেতু একটা এদিকে দুটো বল আছে, তার মানে একটা এদিকে আর একটা এদিকে দিয়ে দুটো সমান হয়ে যায়, দিয়ে তার জন্য এই যে ইলেকট্রনটা আছে সামনে চলে আসে না, কিন্তু যদি না থাকতো ইলেকট্রনটা ওইদিকে চলে যেত বা এদিকে চলে আসতো, যেহেতু এটার মধ্যে আকর্ষণ আছে তো এবার তার বিপরীতে কি আছে অপকেন্দ্র বল, তার জন্য এটা ঘোরার সময় এটা বাইরে চলে যায় না এবং কাছেও চলে আসে না। তো এইভাবে মনে রাখবা এই দুটো ব্যালেন্স হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো যেটা বলছিলাম যে পরমাণু ভুল, তাহলে এই যে ইলেকট্রনটা ঘুরবে তাহলে ঘোরার সময় আমরা জানি যে কোনো জিনিস যখন কার্য করে তাহলে সেটার মধ্যে শক্তি খরচ হয়। ধরো তুমি কাজ করছো তাহলে শক্তি খরচ হবে, তাহলে এবার ইলেকট্রনটা যখন ঘুরবে তখন ইলেকট্রনের মধ্যেও শক্তি খরচ হওয়া উচিত। তার মানে এবার ইলেকট্রনটা যখন ঘুরতে ঘুরতে যে শক্তির যে খরচ হবে তার ফলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে, কারণ দেখো ধীরে ধীরে শক্তি কমতে 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 নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে, দিয়ে একটা পরমাণু নষ্ট হয়ে যাবে। তাহলে যদি পরমাণু নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু তো নষ্ট হয়ে যাবে, সবাই নষ্ট হয়ে যাবে, তোমরা সবাই। তাহলে তার জন্য এই ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু এইভাবে ঘুরে দিয়ে ধীরে ধীরে এভাবে নষ্ট হয় না, তার মানে এখানে কিছু ভুল আছে যেটা রাদারফোর্ড বলতে পারেননি, সেটা আমরা পরের দিন জানবো যে এখানে কি ভুল আছে, তারপর সেটা কিভাবে ঠিক হবে। তাহলে এটা প্রথম ভুল, আমি বলছি তোমরা একটু লিখে নাও, আমি ভালোভাবে বলছি তোমরা একটু লিখে নাও। লেখো পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘূর্ণনে শক্তি বিকিরণ হওয়া উচিত, তার ফলে পরমাণুর স্থায়িত্ব থাকবে না। তো এটা ছিল প্রথম ভুল, যে পরমাণু স্থায়িত্ব থাকবে না, পরমাণু থাকতেই পারবে না এটা। আর একটা 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, হ্যাঁ 2 নম্বর পয়েন্ট আমি বলছি। তাহলে দেখো যখন ইলেকট্রনগুলো ঘুরবে, তাহলে বললাম যে কোনো জিনিস যখন ঘোরে তখন সেটার মধ্যে শক্তির বিকিরণ হয়। তাহলে এবার এক্ষেত্রে যখন শক্তির বিকিরণ হবে, তাহলে যখন কোনো জিনিস থেকে শক্তি বার হয় তখন সেটা একটা বর্ণালী তৈরি করে। বর্ণালী মানে জানো, যেমন সাদা রঙের হয়, বিভিন্ন বর্ণালী কালার পাওয়া যায়। তাহলে এবার দেখো এই যে বর্ণালীটা হবে সেটা কেমন পাওয়া উচিত, এইভাবে একদমই কন্টিনিউয়াস বর্ণালী, মানে মাঝে কোনো গ্যাপ থাকবে না। কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্ট করে দেখি তখন বর্ণালীটা এমন পাওয়া যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যে বর্ণালীটা পাওয়া যায় এইভাবে মাঝে মাঝে গ্যাপ থাকে, কিন্তু মানে এটা হওয়া উচিত কিন্তু আমরা এইটা পাই। তাহলে এটা হওয়া উচিত কিন্তু আমরা এটা পাই। তাহলে এটা কেন হয়, এটা রাদারফোর্ড বলতে পারেনি, কারণ ইলেকট্রন যখন ঘুরতে থাকবে সব সময়, তাহলে ইলেকট্রন ঘোরার কারণে কি হবে, এটার মধ্যে শক্তি বিকিরণ সর্বদা হবে, তার মানে আমাদের বর্ণালীটা এইভাবে পাওয়া উচিত কিন্তু আসলে আমরা এরকম পাওয়া যায়, মানে আমি রাইট মারবো না। তাহলে দেখো এইটা যেটা আছে এটা পাওয়া যায়। তাহলে এবার এটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী, আর এটাকে বলা হয় কি, বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এবার আমাদের পাওয়া উচিত ছিল নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু আসলে পাওয়া যায় বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এটা লিখো, হাইড্রোজেনের 2 নম্বর পয়েন্টটা লিখো, হাইড্রোজেনের রেখা বর্ণালী নিরবিচ্ছিন্ন পাওয়া উচিত, কিন্তু বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। তাহলে দেখো এই দুটো রাদারফোর্ডের মেন ভুল ছিল, এগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি। তার পরবর্তীকালে আরও অন্যান্য বৈজ্ঞানিক এগুলো বলবে কিভাবে ঠিক হবে। আবার আমি একবার বলে দিচ্ছি, তার কি হলো, পরমাণুর মধ্যে যে ঘূর্ণনে যে বিকিরণ হয় শক্তিটা, সেটার জন্য স্থায়িত্ব থাকবে না, এটা নিউক্লিয়াসে ধাক্কা মারবে, এটা একটা ভুল ছিল। আর একটা এখানে আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত ছিল কিন্তু আসলে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়। তাহলে এই দুটো ভুল ছিল পরমাণু মডেলের। এবার পরের দিন এগুলো ঠিক করব, তো অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমরা পরের দিন আবার অনেক পড়বো, আমি ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমাদের ভবিষ্যতে কাজ দিবে। তো থাকো, আবার পরের দিন দেখা হচ্ছে, আবার পরের দিনে আমি পড়াবো।